রাশেদ, নূর, তারা নিজের দলকে ছেড়ে দিয়ে ক্ষমতার লোভে তারা কিন্তু বিএনপিতে জয়েন করেছে। দেশের সার্বিক অবস্থা এবং আগামী দিনে নির্বাচন হতে যাওয়া সার্বিকভাবে আপনার বিশ্লেষণ একটু জানতে চাই। তিনি বাংলাদেশে পদার্পণ করার সঙ্গে সঙ্গেই রাজনৈতিক যে একটি ধূম্রজাল ছিল সেটি কিন্তু দূর হয়ে গেছে। দলীয় মনোনয়নের ব্যাপারে আপনি এখনো কতটুকু প্রত্যাশা রাখেন, আর নির্বাচনের বিষয়ে আপনার প্রস্তুতি এবং পরিকল্পনার বিষয়ে জানাবেন। নিয়ম মাফিক আমি সাক্ষাৎকার দিয়েছি এবং একটা রেজাল্ট হয়েছে, সেখানে আসলে আমাকে মনোনয়ন দেওয়া হয়নি, আমি মনোনয়ন বঞ্চিত হয়েছি। তবে আমি আপিল করেছি মাননীয় চেয়ারম্যান এবং মাননীয় সম্মানিত মহাসচিবের কাছে। প্রিয় দর্শক, দৈনিক সকালবেলার সমসাময়িক আয়োজন দৈনিক সকালবেলা সমসাময়িকে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমাদের স্টুডিওতে অতিথি হিসেবে উপস্থিত আছেন সাবেক ছাত্র নেতা, জাতীয় পার্টির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য জনাব সোলাইমান সামি। সামি ভাই, আপনাকে স্বাগত। আপনাকেও অসংখ্য ধন্যবাদ আমাকে আপনাদের স্টুডিওতে নিয়ে আসার জন্য, কৃতজ্ঞতা জানাচ্ছি। জি, আমরা সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা করব। আগামী 2026-এর ফেব্রুয়ারির 12 তারিখে নির্বাচন হওয়ার কথা আছে। তারেক রহমান ঢাকা 17 আসনে ভোটার হয়েছেন। জামায়াতের সাথে এনসিপির একটি জোট গঠন হয়েছে, তারা জোটবদ্ধভাবে নির্বাচনে অংশ নিবে এবং তারেক রহমান বাংলাদেশে ফেরার মধ্য দিয়ে নির্বাচনের যে অনিশ্চয়তা ছিল সেটি দূর হয়ে গেছে বলে মনে করা হচ্ছে। তো দেশের সার্বিক অবস্থা এবং আগামী দিনে নির্বাচন হতে যাওয়া সার্বিকভাবে আপনার বিশ্লেষণ একটু জানতে চাই। ধন্যবাদ আপনাকে এই স্টুডিওতে নিয়ে আসার জন্য। দেশবাসী, আমার প্রিয় ফুলবাড়ী পার্বতীবাসী, আপনারা জানেন যে এই মাসটি হলো একটা বিজয়ের মাস। শুরুতেই আমি 1971 সালে পাক হানাদার বাহিনীর বিরুদ্ধে যেসব মুক্তিযোদ্ধা এবং আমাদের বাংলাদেশের বিভিন্ন বাহিনীর, বাংলাদেশ আর্মি, নেভি, এয়ারফোর্সের যে সৈনিকেরা, অফিসাররা এবং আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা সবাই এক লাফে ঝাঁপিয়ে পড়ে দেশকে স্বাধীন করেছে, তাদের সেই সব বীর মুক্তিযোদ্ধা, সেই সব বীরশ্রেষ্ঠদের শুরুতেই জানাই বিনম্র শ্রদ্ধা এবং দেশবাসীকে জানাই বিজয়ের শুভেচ্ছা। আপনি জানেন যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে সন্নিকটে এবং জনাব তারেক রহমান বাংলাদেশে ফেরার মাধ্যমে বাংলাদেশে একটি সকল সংকট কেটে গেছে এবং সারা বাংলাদেশে একটি কথা, একটি সেন্টেন্স, তারেক রহমান, তারেক রহমান, তারেক রহমান। তিনি বাংলাদেশে পদার্পণ করার সঙ্গে সঙ্গেই রাজনৈতিক যে একটি ধূম্রজাল ছিল সেটি কিন্তু দূর হয়ে গেছে, একটি কালো মেঘ ছিল সেটা কিন্তু কেটে গেছে। তবে পাশাপাশি কিছু আইন শৃঙ্খলা, হত্যাকাণ্ড, বিভিন্ন বিষয় এবং অনেক সংশয়, কিছুটা সংশয় এখনো রয়ে গেছে। আপনি অনেকগুলো বিষয় বলেছেন। শুরুতেই আমি জনাব তারেক রহমানের কথা বলতে চাই যে তিনি বাংলাদেশে আসার পরে তিনি যখন 300 ফিটে একটি সংবর্ধনা অনুষ্ঠানে গিয়েছিলেন, সেখানে আমরা দেখতে পেয়েছি অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ মেসেজ। আমি বলতে চাই যে কানায় কানায় পরিপূর্ণ হয়েছিল সেই 300 ফিট, প্রায় লক্ষ লক্ষ মানুষ, আসলে কত লক্ষ মানুষ সেখানে জড়ো হয়েছিল এটা নট কাউন্টেবল, এটা কিন্তু মানে গণনা করে শেষ করা যাবে না, এত বেশি সেখানে লোক হয়েছিল। এবং আপনি জানেন যে সেখানে তিনি বক্তব্য দিয়েছেন, তিনি দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন, তিনি নেতাকর্মীদের শুভেচ্ছা জানিয়েছেন এবং তিনি একটি কথাও বিগত সরকার, আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে কিন্তু একটি কথাও বলেননি। এখানে কিন্তু আমাদের একটা শিক্ষণীয় বিষয় রয়েছে। পাশাপাশি তিনি গতকাল শহীদ হাদির কবর জিয়ারত করতে গেছেন, সেখানেও তিনি অনেক ভিড় হয়েছিল, সেখানে কিন্তু ইশারায় তিনি গাড়ি থেকে ইশারায় তিনি সুন্দর দুটি ইশারা করেছেন। একটা ইশারা করেছেন দোয়ায় যাব, তোমরা সামনে চলো। অসংখ্য লোক, এখানেও কিন্তু অনেক লোক হয়েছিল, এখানেও প্রায় লক্ষাধিক লোক হয়েছিল, সেখানেও তিনি খুব সুন্দরভাবে কবি কাজী নজরুল ইসলামের কবর জিয়ারত করেছেন, হাদির কবর জিয়ারত করেছেন এবং সেখানে তিনি নেতাকর্মীদের সাথে কথা বলেছেন। তারপরে তিনি চলে গেছেন নির্বাচন কমিশনে এবং নির্বাচন কমিশনে তিনি নিজেই ভোটার হয়েছেন। তারপরে তার স্ত্রী ডক্টর জোবাইদা রহমান তিনি হয়েছেন এবং তার মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান তিনিও ভোটার হয়েছেন। এখন তারেক রহমান বাংলাদেশের আনাচে কানাচে একটি শব্দ তারেক রহমান, তারেক রহমান, কিন্তু আরেকটি বিষয় আমরা দেখতে পাচ্ছি যে ঢাকা শহরের অস্ত্রের ঝনঝনানি, ঢাকা শহরে হাদি হত্যা, তারপরে খুলনায় হত্যা, মগবাজারে হাত বোমা মারা, এসবও কিন্তু এখনো কিন্তু চলছে। আমি বলতে চাই বর্তমান সরকারের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বর্তমান সরকারের হোম মিনিস্টার, অ্যাডভাইজার হোম, তিনি একজন অত্যন্ত দক্ষ মানুষ এবং আইন শৃঙ্খলা বাহিনী
আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনী রয়েছে, আমি সবিনয় অনুরোধ করতে চাই শুরুতেই আপনারা অস্ত্রগুলো উদ্ধার করুন। অস্ত্রের ঝনঝনানি বন্ধ করতে হবে, কারণ একটি নিষিদ্ধ এবং একটু অবাধ সুষ্ঠু নির্বাচন করতে গেলে কিন্তু এই অস্ত্র এবং কি বলে গোলাগুলি সবকিছু বন্ধ করতে হবে। এটাই হবে অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম কাজ। মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা, আইন উপদেষ্টা সহ সংশ্লিষ্ট বর্তমান আইজিবি সহ যারা আইন শৃঙ্খলার দায়িত্বে রয়েছেন তাদের প্রতি আমার সবিনয় অনুরোধ, আসুন আপনারা একটি নিরাপত্তার চাদরে এই দেশটাকে ঢেকে রাখুন এবং একটি অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন উপহার দিন। তাহলেই একটি রাজনৈতিক সরকার গঠন হবে এবং সকল সংশয় কেটে যাবে, বাংলাদেশ এগিয়ে চলবে ইনশাআল্লাহ। তাই অস্ত্র উদ্ধার কাজ অব্যাহত রাখতে হবে এবং এটা শুধু পুলিশকে দিয়ে হবে না, সেনাবাহিনীকেও লাগবে, বিডিআরকে লাগবে এবং যৌথ বাহিনীকে লাগবে। এই তিনটি বাহিনীর মাধ্যমে অস্ত্র উদ্ধার করা সম্ভব। পাশাপাশি আপনি আরেকটি প্রশ্ন করেছেন যে জামাত এবং এনসিপির একটা জোট হতে যাচ্ছে। আপনারা জানেন যে জামাতের বিরুদ্ধে আসলে অনেকগুলো অভিযোগ রয়েছে, তারপরেও তারা একটা জোটে যাচ্ছে, দুইটা গ্রুপ একত্রিত হচ্ছে, দেখা যাক আসলে কি হয়। আপনি দেখেছেন যে এনসিপি যেভাবে শুরু করেছিল, হ্যাঁ, শেষটা কিন্তু সেভাবে ভালো করতে পারেনি। এবং আপনি দেখেন এই যে রাশেদ নূর, তারা নিজের দলকে ছেড়ে দিয়ে ক্ষমতার লোভে তারা কিন্তু বিএনপিতে জয়েন করেছে। সুতরাং যত গর্জে তত বর্ষে না। এই ছেলেগুলো জাতীয় পার্টি অফিসের উপরে অনেকবার হামলা করেছে, অনেকবার আগুন দিয়েছে, চেষ্টা করেছে। এগুলো ছিল বিতর্কিত কাজ। আমরা আজকে কাঁধে কাঁধ মিলিয়ে আসুন সবাই মিলে একটি সুন্দর অবাধ সুষ্ঠু নির্বাচন আমরা করি এবং নির্বাচনের ট্রেন চালু হয়ে গেছে। আমি বলতে চাই জাতীয় পার্টির অগ্রযাত্রাকে কখনোই খুন গুম হত্যা দিয়ে মামলা হামলা দিয়ে অগ্রগতিকে থামানো যাবে না। কারণ পল্লীবন্ধু হুসেইন মোহাম্মদ এরশাদ সেদিন এই জাতীয় পার্টি গঠন করেছিলেন একটি স্বনির্ভর রাষ্ট্র গঠন করার জন্য, বাংলাদেশকে মালয়েশিয়া এবং সিঙ্গাপুর করার জন্য। আপনারা জানেন যে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পরেই পল্লীবন্ধু হুসেইন মোহাম্মদ এরশাদ তিনি কিন্তু সারা বাংলাদেশে উন্নয়ন সংস্কারের কাজ করেছেন এবং তিনি সারা বাংলাদেশে একটি ন্যায় বিচার ভিত্তিক শাসন ব্যবস্থা চালু করেছিলেন। তিনি আপনি দেখেন যে তিনি কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে জিয়া হল করেছেন, নিজের নামে হল করেননি। তিনি এই যমুনা সেতু করেছেন, তিনি নিজেই গাড়ি ড্রাইভ করে সেই যমুনা সেতু দুই পারে গিয়ে সিরাজগঞ্জের মানুষকে, সেই পাবনার মানুষগুলোকে বুঝিয়েছেন যে তোমরা এখানে সেতু হলে সুবিধা পাবে, তোমরা ক্ষতিপূরণ পাবে, তোমরা কি বলো। তখন তিনি সম্মত হয়েছিলেন এবং এই যমুনা সেতুর ভিত্তিপ্রস্তর পল্লীবন্ধু হুসেইন মোহাম্মদ এরশাদ করেছিলেন। তিনি গুচ্ছগ্রাম করেছিলেন, তিনি আশ্রয়হীন মানুষের জন্য গুচ্ছগ্রাম করেছিলেন, তিনি পথকলি ট্রাস্ট করেছিলেন, তিনি মসজিদ মন্দিরে বিদ্যুৎ বিল মৌকুফ করে দিয়েছিলেন। এরকম তিনি রাষ্ট্রধর্ম ইসলাম করেছিলেন। প্রেসিডেন্ট জিয়াউর রহমান তিনি সংসদে বিসমিল্লাহ বহাল করেছিলেন। পল্লীবন্ধু হুসেইন মোহাম্মদ এরশাদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অসমাপ্ত কাজগুলো করে কিন্তু সারা বাংলাদেশে হিরো হয়েছেন এবং তিনি স্মরণীয় বরণীয় হয়ে থাকবেন। আর জাতীয় পার্টি মানে হলো একটি শান্তির দল, জাতীয় পার্টি মানে হলো একটি শান্তিপ্রিয় দল। জাতীয় পার্টিতে খুনি নেই, জাতীয় পার্টিতে কোনো রেপিস্ট নাই, জাতীয় পার্টিতে কোনো টাকা পাচারকারী নাই। তাই আমি মনে করি আগামী নির্বাচনে যদি আমরা লেভেল প্লেইং ফিল্ড পাই, যদি আমরা সবার জন্য সমান প্রচারের সুযোগ পাই, জাতীয় পার্টি ইনশাআল্লাহ বৃহৎ একটি অংশে ভোট পাবে। তবে জাতীয় পার্টির মহাসচিব শঙ্কা করেছেন, তিনি কিন্তু ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন যদি সমান সুযোগ না হয়, যদি লেভেল প্লেইং ফিল্ড না হয়, তাহলে কিন্তু তারা নির্বাচন থেকে সরে দাঁড়াবে। ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটি বলছিলেন যে আপনার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আপনাকে দিনাজপুরের একটি সংসদীয় আসন থেকে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করতে দেখেছিলাম। 12ই ফেব্রুয়ারি নির্বাচন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। তো আপনি নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন কিনা, আর আপনার দল থেকে সেই আসনেও জাতীয় পার্টির অন্য একজন নেতাকে মনোনয়ন দেওয়া হয়েছে, তো দলীয় মনোনয়নের ব্যাপারে আপনি এখনো কতটুকু প্রত্যাশা রাখেন, আর নির্বাচনের বিষয়ে আপনার প্রস্তুতি এবং পরিকল্পনার বিষয়ে জানাবেন। ধন্যবাদ। আপনি জানেন যে দিনাজপুর 5 আসনে আমি মনোনয়ন ফর্ম কিনে চাঁদা পরিশোধ করে নিয়ম মাফিক আমি সাক্ষাৎকার দিয়েছি এবং একটা রেজাল্ট হয়েছে, সেখানে আসলে আমাকে মনোনয়ন দেওয়া হয়নি, আমি মনোনয়ন বঞ্চিত হয়েছি। তবে আমি আপিল করেছি মাননীয় চেয়ারম্যান এবং সম্মানিত মহাসচিবের কাছে, হয়তো তারা আমাকে দিতেও পারেন। হ্যাঁ, হয়তো আমি চূড়ান্ত মনোনয়ন আমি পেতে পারি। আবার তারা যদি দলীয় সিদ্ধান্ত নিয়ে থাকেন, তারা যদি পরিবর্তন না করেন, তাহলে হয়তো নাও পেতে পারি। সুতরাং
তবে এবারে আমার একটা বিশাল একটি আহ, প্রস্তুতি ছিল, কারণ আমি সেখানে পল্লীবন্ধু এরশাদ মুক্তি আন্দোলন করেছি ফুলবাড়ী সরকারি কলেজে। আমি বড়পুকুরা কয়লাখনিতে এলাকাবাসীর বিভিন্ন দাবি দাওয়া নিয়ে আন্দোলন করেছি। আমি ফুলবাড়ী পার্বতীপুর প্রত্যেকটি দুর্যোগে আমি ছিলাম। আমি 2020 সালে করোনাকালীন সময়ে ফুলবাড়ী পার্বতীপুর বাস স্ট্যান্ড রেল স্টেশনে মাস্ক বিতরণ করেছি। আমার সাধ্যমতো খাদ্য বিতরণ করেছি। একজন সংসদ সদস্য হওয়ার মতো সকল যোগ্যতা আমি মনে করি আমার মধ্যে রয়েছে। পার্টি যদি আমাকে মূল্যায়ন করে, পার্টি যদি আমাকে প্রণয় মনোনয়ন দেয়, তাহলে আমি সেখানে অবশ্যই সেই মার্কা নিয়ে জনগণের কাছে যাব এবং জনগণের বিপুল ভোটে আমি নির্বাচিত হয়ে সংসদে যাওয়ার আমার সম্ভাবনা রয়েছে। এখন এটি সম্পূর্ণ নির্ভর করছে দলের হাইকমান্ড, মাননীয় চেয়ারম্যান এবং মহাসচিবের উপর। তারা যদি পুনর্বিবেচনা করেন, তাহলে অবশ্যই এখানে একটা রেজাল্ট চলে আসবে ইনশাআল্লাহ। জনাব সোলাইমান সামি, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসার জন্য, সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক, যারা এতক্ষণ আমাদের আলোচনা শুনছিলেন, আপনাদেরকেও ধন্যবাদ জানিয়ে শেষ করতে চাই আজকের এই অনুষ্ঠান। ধন্যবাদ দৈনিকের সকালবেলা স্টুডিওকে আমাকে অতিথি করার জন্য এবং আমাকে সময়ের জন্য আমি অনেক কৃতজ্ঞতা জানাচ্ছি। ধন্যবাদ দেশবাসীকে।